সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ নাটোরের উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা 2025 এর রসায়ন প্রশ্নের সমাধানগুলো আমরা একটু দেখে নিব। প্রথমে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণুর ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটা কি হবে। আমরা জানি যে পিভি ইকুয়াল টু এন আর টি। এন ইকুয়াল টু আমরা জানি কি যে এক্স ডিভাইডেড বাই কি অ্যাভোগাড্রোর সংখ্যা, তারপরে হলো আর টি। এক্স হলো অণুর সংখ্যা, এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাভোগাড্রোর সংখ্যার অর্ধেক সংখ্যক কার্বন ডাই অক্সাইডের অণু আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো এন এ ডিভাইডেড বাই কত 2। তাহলে আমি যদি এই সূত্রে বসিয়ে দিই তাহলে এন এ ডিভাইডেড বাই কত 2 বা এন এ আর টি, বা এখানে আমরা লিখে দিলাম যে পিভি। তাহলে এইটা যদি কেটে যায়, অ্যাভোগাড্রোর সংখ্যাগুলো যদি কেটে যায়, তাহলে এখানে থাকছে কি হাফ আর টি। তাহলে যদি আড়াআড়ি ভাবে গুণ করে দেওয়া হয়, তার মানে কি পিভি টু আর টি। সুতরাং অ্যান্সার হবে হলো গ নাম্বার। দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি পরীক্ষা কক্ষের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 20 মিটার, 10 মিটার, 5 মিটার। পরীক্ষা কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে? বাতাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং আণবিক ভর দেওয়া আছে 29। আমরা আয়তন ইকুয়াল টু জানি যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তার মানে 20 গুণিতক 10 গুণিতক 5 ইকুয়াল টু 1000। এটা হলো কি মিটার কিউব, এটা মিটার কিউব। এবার মোল সংখ্যা আমাদের বের করতে হবে, তাহলে এন ইকুয়াল টু কি হবে পি ভি আর টি। পি হলো চাপ। আমরা যদি এসআই এককে বের করতে চাই, এসআই এককে যদি বের করতে চাই, তাহলে পি অর্থাৎ চাপটা হবে কি 101.325 গুণিতক 10 টু দি পাওয়ার কত, এটা হলো 3, এটা প্যাসকেল। তাহলে আমি চাপের মানটা বসিয়ে দিই এখানে 325, আমরা পয়েন্টটাকে আর রাখলাম না। এরপরে আয়তন তো আছে 1000 এবং আর এর মান আমরা এস এককে নিব 8.314 আর তাপমাত্রা দেওয়া আছে হলো 30 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আমরা এটাকে যদি কেলভিনে কনভার্ট করি, তার মানে কি 303। এই জায়গাতে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে হলো এরকম একটা মান আসবে, এটা আসবে যেটা হলো সেটা হলো মোলে আসবে। এখন এইটার কক্ষ তাপমাত্রা কত কিলোগ্রাম বাতাস আছে, মোলে যে মানটা আছে এই মানটাকে আমরা প্রথমে গ্রামে কনভার্ট করব এবং গ্যাসের আণবিক ভর বলা হয়েছে কি 29। তাহলে আমরা 29 দ্বারা গুণ করে দিলে আমরা এরকম একটা মান পাবো, সেটা হচ্ছে কি এই টাইপের একটা মান পাবো। এটা হলো গ্রামে। আমি যদি কিলোগ্রামে কনভার্ট করতে চাই, তাহলে সেইটা আসবে হলো এরকম একটা মান আসবে। 1000 দ্বারা তুমি যদি ভাগ করে দিই, তাহলে আমাদের 438 কাছাকাছি অ্যান্সারটা হলো এইটা, গ নাম্বারটা। নিচের উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এ, বি এবং 3টি পাত্র দেওয়া আছে, এ, বি এবং এটা হলো সি হবে, 3টে পাত্র দেওয়া আছে। এখন এই জায়গায় বলা হয়েছে উদ্দীপকে প্রদত্ত গ্যাসের অণুর সংখ্যা কত। তো আমরা একটু দেখবো যে এই পাত্রে আছে নাইট্রোজেন, বি পাত্রে আছে অক্সিজেন এবং সি পাত্রে হলো কার্বন ডাই অক্সাইড। তো গ্যাসের অণুগুলোর গতিশক্তি জানতে চেয়েছে। আমাদের এই গ্যাসগুলোর আণবিক ভরগুলো আমরা যদি দেখি, 28 আছে, 32 আছে, আর আছে হলো 44। যার আণবিক ভর যত কম তার গতিশক্তি তত বেশি, সেই অনুসারে আমাদের অ্যান্সার আসবে হলো কি ক
ক। বি পাত্র যেটা আছে, বি পাত্রে আরএমএস বেগ নির্ণয় করার কথা বলা হয়েছে। আমরা আরএমএস বেগ ইকুয়াল টু আমরা জানি 3RT ডিভাইডেড বাই কত এম। এখন আমরা আর এর মানটা নিব এসআই এককে, যার কারণে 3 গুণিতক 8.314 তাপমাত্রাটা দেওয়া আছে, এটা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 298 কেলভিন। আণবিক ভর কার? অক্সিজেনের জন্য, তার মানে 32। কিন্তু আমরা এই ক্ষেত্রে আর এর মানটা নিয়েছি এসআই এককে, যার কারণে আমরা এই ওয়েটটাকে আমরা কনভার্ট করে নিলাম। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এরকম একটা মান পাবো 481.94 মিটার পার সেকেন্ড। সুতরাং অ্যান্সার হবে হলো ক। পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে পানির বিশুদ্ধতা নির্ণয়ের মানদণ্ডগুলো। আমরা পানির বিশুদ্ধতার মানদণ্ডগুলো জানি। ক্ষরতা, পিএইচ, ডিজলভ অক্সিজেন, বিওডি, সিওডি, টিডিএস। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আছে হলো দুইটা অপশান আছে, 1 আর 2। অ্যান্সার হবে হলো ক। গ্লুকোজের আলোক সমানতার সংখ্যা কত? তার সূত্র হলো 2n। n হচ্ছে কাইরাল কার্বনের সংখ্যা। গ্লুকোজের মধ্যে কাইরাল কার্বন আছে কয়টা? 4টা। তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো কি 16টা। অ্যান্সার হবে হলো ক। ইউপেক পদ্ধতিতে নিচের যৌগের নাম, আমাদের যে যৌগটা আছে সেই যৌগটা আমরা একটু দেখে নিব। তো এই যৌগের ক্ষেত্রে এখানে আছে হলো ব্রোমিন, এই জায়গাতে মূলকগুলো দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে হলো ক্লোরিন। তো নামকরণের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করব যে এখানে কোন কার্বনটাকে আমরা 1 নাম্বার কার্বন ধরবো, যেটা আসলে নিয়ম। সেই নিয়ম অনুসারে যদি আমরা করতে চাই তাহলে বর্ণমালার একটা নিয়ম আছে, কিন্তু একজ্যাক্ট যে নিয়ম সেই নিয়ম অনুসারে যদি আমরা করতে চাই তাহলে আমরা এটাকে যদি আমরা 1 নাম্বার কার্বন ধরি, তাহলে এটা যদি 1 নাম্বার ধরি তাহলে 1, এটা হলো কত 2, এটা হলো 3, 4, 5, এটা হলো 6। আমাদের এই শাখা শিকলগুলো আমরা পজিশনগুলো কাউন্ট করব। তাই 1 নাম্বারে একটা আছে শাখা শিকল, 2 নাম্বারে আছে, আর আছে হলো 4 নাম্বারে। এরপরে আমরা আর একটা লক্ষ্য করব যে এবার আমরা এইটাকে 1 নাম্বার ধরলাম, এটা হলো 1 নাম্বার। এরপরে যদি আমি দেখি যে কোন দিক থেকে আমরা কাউন্ট করবো, যদি আমি এদিক থেকে যাই 1, তারপরে এটা হলো কি 2, এটা 3, এরপর কি 4, এটা হলো কি 5, আর এটা হলো 6। তাহলে শাখা শিকলগুলো যদি অবস্থা দেখি আমরা তাহলে 1 নাম্বারে আছে, 2 নাম্বারে আছে, আর এটা হলো কি 5 নাম্বারে আছে। এবার আমরা আরেকটি এই শাখা শিকলটাকে কাউন্ট করব। আমরা ধরে নিলাম যে এইবারে এটা হলো 1 নাম্বার পজিশনে আছে, তাহলে 1, এবার কি 2, এইটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, আর এটা হলো 6। তাহলে এইবার আমাদের পজিশনগুলো আসলো 1, 3, আর এটা হলো কি 5। যেদিক থেকে কাছে হয় সেদিক থেকে আমার ধরা লাগবে। সুতরাং এই দিক থেকে আমরা যদি এই 3টা অপশনই দেখি তাহলে এই প্রথমটা কাছাকাছি আছে, যেরকম 1, 2, 4। সুতরাং এটাকে আমরা কাউন্ট করব। এইটাকে কাউন্ট করে আমরা এবারে নামকরণ করব। তাহলে এটা হলো আমার 1 নাম্বার পজিশন, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, আর এটা হলো 6। এই নামকরণের ক্ষেত্রে আমাদের ফার্স্টে বলতে হবে যে এরপরে আমরা বর্ণমালা বা লেটার অনুসারে, ডিকশনারি লেটার অনুসারে আমরা একটু দেখব, সেটা হচ্ছে কি। তাহলে এটা হলো 1 ব্রোমো, আমি দেখলাম যে 1 ব্রোমো আছে, আর পরে আছে কি বর্ণমালা অনুযায়ী সি, বি এর পরে সি, তবে 4 ক্লোরো, আর 2 নাইট্রো বেনজিন। সুতরাং অ্যান্সার হবে হলো ক। তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ। এখন এগুলোর মধ্যে কোনটা সত্য? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আমরা জানি যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অ্যানোড থেকে মুক্ত ইলেকট্রন বর্তনীতে প্রবাহিত হয়।
এইটাই দুইটা হলো ঠিক, সুতরাং অ্যান্সার হবে হলো খ নাম্বার। একটি জৈব যৌগ ব্রোমিন পানিকে বর্ণহীন করে এবং ওজোনোলাইসিস বিক্রিয়ায় সমমোলার প্রোপানেল ও মিথানেল। তো আমরা একটু লক্ষ্য করব যে এই জায়গাগুলোতে যেখানে কি বলা হয়েছে প্রোপানেল ও মিথানেল, এটা খেয়াল করবো। প্রোপানেলের কয়টা কার্বন থাকে, এখানে থাকে হয় কয়টা, 3টা, আর এখানে কয়টা থাকে, 1টা। এরকম পজিশনে দ্বিবন্ধন কোথায় আছে? আমরা যদি এটা খেয়াল করি তাহলে এই পাশে কয়টা আছে, 2টা, এই পাশে কয়টা আছে, 2টা, সুতরাং এটা হবে না। যদি এইটা খেয়াল করি যে এই পাশে আছে কয়টা, 3টা, এই পাশে আছে কয়টা, 1টা, কিন্তু আমাদের দ্বিবন্ধন হওয়া লাগবে, সুতরাং এটাও হবে না। তাহলে এই জায়গায় যদি খেয়াল করি যে এখানে আছে কয়টা, 1টা, এখানে আছে 3টা, কিন্তু এখানে শাখা আকারে আছে, যার কারণে কিটোন তৈরি হওয়ার পসিবিলিটি আছে, যার কারণে খ নম্বরও হবে না। কিন্তু এই ক নাম্বারে এখানে আছে কয়টা, 3টা, এখান থেকে তৈরি হবে কি প্রোপানেল, আর এই 1 কার্বন থেকে তৈরি হবে কি মিথানেল, সুতরাং অ্যান্সার হবে হলো ক। এখানে একটা যৌগ দেওয়া আছে, এই যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এই ব্যতিক্রমধর্মী বেশ কিছু জারণ সংখ্যা আছে, সেগুলোর জন্য আমাদের এরকমভাবে আমাদের গাঠনিক স্ট্রাকচারটা একটু দেখা লাগবে, যে এই অবস্থায় আছে আর এখানে আছে এই অবস্থায়। এখন যেগুলো অক্সিজেনটা পারক্সাইড গঠন করে তাদের ক্ষেত্রে তাদের জারণ সংখ্যা ধরা হয় কি -1, আর যে অক্সিজেনটা পারক্সাইড গঠন করে না তাদের ক্ষেত্রে জারণ সংখ্যা হলো -2। আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করছি, সুতরাং ক্রোমিয়ামের জারণ সংখ্যার ক্ষেত্রে ধরে নিলাম হলো x। অক্সিজেন আছে 5টা, 5টার মধ্যে একটা অক্সিজেন পারক্সাইড গঠন করেনি, তার জন্য মান হলো -2। আর 4টা অক্সিজেন পারক্সাইড গঠন করেছে, যার কারণে তার জারণ সংখ্যা হবে -1 ইকুয়াল টু কত, 0। সুতরাং এখান থেকে আমরা পাবো জারণ সংখ্যা হলো +6। যদি প্রশ্নে এখানে 5 থাকে, কাছাকাছি যে মান সেটা হবে। যদি প্রশ্নের কোনো কারণে ভুল থাকে, যে এই জায়গায় 6 নাম্বারে না দিয়ে খ নাম্বারে 6 না দিয়ে 5 দেওয়া হয়েছে, তাহলে কাছাকাছি মানগুলো সাধারণত কাউন্ট করা হয়ে থাকে। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে 200 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে এই জায়গাতে একটা নির্দিষ্ট সংখ্যক অণু অপসারণ করা হলে কত গ্রাম অণু অবশিষ্ট থাকে? আমরা মোল সংখ্যা এইটা ইকুয়াল টু আমরা জানি কি W ডিভাইডেড বাই কি M। তাহলে এখানে যেটা দেওয়া আছে কার্বন ডাই অক্সাইডের কত গ্রাম দেওয়া আছে, 200 গ্রাম দেওয়া আছে, তাহলে W ইকুয়াল টু আমি লিখতে পারি কি 200 গুণিতক, এটা হলো মিলিগ্রামে দেওয়া আছে, সরি এখানে যেটা মান দেওয়া আছে সেটা হলো মিলিগ্রামে, এটাকে আমাকে গ্রামে কনভার্ট করতে হবে, তাহলে আমি এভাবে লিখতে পারি 10⁻³ আণবিক ভর কার জন্য, কার্বন ডাই অক্সাইড, যার কারণে আমি 44 দিয়ে দিলাম। এই জায়গায় যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি একটা মান পাবো হলো 4.545 গুণিতক 10⁻³ মোল, এরকম একটা মান পাবো। এখন এইটার জন্য যেখানে টি অপসারিত হয়েছে সেইটার জন্য আমরা n ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো x ডিভাইডেড বাই na, কারণ মোল সংখ্যার অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে আমাদের যেটা প্রয়োজন হবে সেই অনুসারে আমরা লিখব। এক্সটা হলো কি, এটা হলো অণুর সংখ্যা, কতটা অণু, 10⁻21। অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা জানি 6.023 গুণিতক 10⁻23। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে 1.66 গুণিতক 10⁻³ এত মোল। এখন প্রশ্নে বলা হয়েছে যে এই 200 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 10⁻21টি অণু অপসারণ করা হয়েছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ডেল n ইকুয়াল টু কি n ড্যাশ। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এরকম একটা মান পাবো 2.88 গুণিতক 10⁻³ এত হলো মোল, সুতরাং অ্যান্সার আসবে হলো কি গ। এনটিপিতে সালফুরিক অ্যাসিডের জলীয় দ্রবণে কি পরিমাণ তড়িৎচালনা করলে 10 মোল হাইড্রোজেন গ্যাস বিমুক্ত হবে? আমরা সালফুরিক অ্যাসিডের জন্য আমরা জানি যে এখানে হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আয়ন আছে, এখান থেকে যদি আমি 2টা ইলেকট্রন এর ক্ষেত্রে গ্রহণ করি তাহলে আমাদের হাইড্রোজেন গ্যাস পাবো। আমরা জানি 2 ফ্যারাডে ইকুয়াল টু কত, 1 মোল হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন, তাহলে 1 মোল এটা হলো হাইড্রোজেন ইকুয়াল টু কত ফ্যারাডে, এটা হলো 2 ফ্যারাডে, তাহলে 10 মোলের জন্য কত হবে, 10 মোলের জন্য তাহলে কি হবে 2 গুণিতক 10
ইকুয়াল টু কত 20 ফ্যারাডে। সুতরাং অ্যান্সার আসবে হলো খ নাম্বার। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তড়িৎ বিশ্লেষণের সময় নিচের কোন আয়নটি চার্জমুক্ত হবে। তো আমরা মজা করে একটা পড়া পড়ি, সেটা হলো কি যে না সাই কোলা ব্যাং হাসে। এটা হলো এই যে আমাদের যে মূলকগুলো আছে এই মূলকগুলোর ক্ষেত্রে ক্লোরিন, ব্রোমিন, এই ঋণাত্মকগুলো যেগুলো আছে অক্সাইড, এটা এরকম। তো আমরা জানি যে নিচের দিকে যেগুলো সেগুলোর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, সুতরাং সেই অনুসারে আমাদের অ্যান্সার আসবে হলো কি ঘ। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণে পরিচালনা করলে ক্যাথোডে কোনটা জমা হবে। ক্যাথোডে জমা হবে হলো অক্সিজেন। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন নদীর 1 লিটার পানিতে এটা হবে হলো ক্লোরাইড। ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয়ের টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে 3 মিলিলিটার 0.01 মোলারিটি সিলভার আয়ন প্রয়োজন হয়। নদীর পানিতে এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, ঘনমাত্রা জানতে চেয়েছে। তো আমাদের এখানে যেহেতু এই জায়গাতে সিলভার আয়নের একটা পরিমাণ দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা S1 ইকুয়াল টু একটা সূত্র বের করতে পারি V2 S2, তারপরটা হলো কি V1। এই V2 পরিমাণ দেওয়া আছে হলো 3 আর S2 পরিমাণ দেওয়া আছে 0.01, আর টোটাল যদি আয়তন ধরি সেটা কত 1 লিটার। তাহলে আমি এটাকে 1000 লিখতে পারি, আর এই পয়েন্টটাকে আমি যদি তুলে দিই তাহলে এইভাবে লেখা যায় এই অবস্থায়। তাহলে আমার এখানে আসে কত 3 গুণিতক 10 ইনভার্স কত 5। এখন আমাদের এটাকে ppm এ কনভার্ট করতে হবে। আমরা তাহলে ppm ইকুয়াল টু জানি যে ms গুণিতক 10 টু দি পাওয়ার কত 3। এমটা কত, কার কথা বলা হয়েছে, ক্লোরাইডের কথা বলা হয়েছে। তাহলে আমি এটা নিলাম 36 গুণিতক ঘনমাত্রা কত দেওয়া আছে এখানে, আমরা যেটা পেলাম সেটা হলো এটা 3 গুণিতক 10 ইনভার্স কত 5 গুণিতক 10 টু দি পাওয়ার কত 3। আমরা যদি ক্যালকুলেশন করি এখানে কত আসবে 108 গুণিতক 10 টু দি পাওয়ার 10 ইনভার্স গুণিতক 10 ইনভার্স, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 10 ইনভার্স কত 2। তাহলে এই জায়গাতে আমরা যদি দেখি তাহলে আসবে 0.08। এইটা ক্ষেত্রে অ্যান্সার হবে কাছাকাছি যেটা আছে সেটা হলো যে এইটা আমার ক নাম্বার অ্যান্সার হবে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া করানো হয়েছে। দুইটা উৎপাদ পাচ্ছি, এ হলো প্রধান উৎপাদ আর বি হলো গৌণ উৎপাদ। এখন এই জায়গাতে আমাদের মার্কোনিভসের নীতিটা আগে দেখে নেব, তারপরে আমরা খারাসের নীতিটা দেখব। এখানে CH3 তারপরে কি CH বন্ড CH2, এখানে আছে অপ্রতিসম বিকারক আছে। তো এই জায়গায় যেটা উৎপন্ন হয়, এই জায়গায় যেটা উৎপন্ন হয় দুইটা উৎপাদ এখানে উৎপন্ন হবে। তো মার্কোনিভসের নীতিটা আমরা প্রথমে দেখব, তারপর একটা খারেসারটা দেখব। তো এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে যেই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি, তো আমরা মজা করি এটা পড়ি এভাবে যে কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে কোন কার্বনের হাইড্রোজেনের সংখ্যা বেশি, তার জন্য আমরা বলি যে তেলা মাথায় তেল দেওয়া। এই পাই বন্ধনটা ভেঙে যাবে, এখানকার একটা হাইড্রোজেন এখানে আসবে আর এই ব্রোমিনটা এই জায়গায় আসবে। তাহলে আমাদের কি লিখতে পারি আমরা CH3, তারপরটা হলো কি CH, এখানে হলো কি ব্রোমিন আর এখানে CH3। আর আরেকটি উৎপাদ তৈরি হবে, সেটা হলো সেই ক্ষেত্রে আমরা মনে রাখি যে তেলা মাথায় তেল দেওয়া, তো এটা হলো। আরেকটা মনে রাখবো যে দরিদ্র মানুষকে দয়া করতে হয়। এই দুইটা কার্বনের মধ্যে কোন কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, তাহলে এই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, তাহলে এবার এই হাইড্রোজেন কোথায় আসবে, এখানে আসবে, আর ব্রোমিনটা কোথায় আসবে, এই জায়গায়। তাহলে আমি লিখতে পারি কি CH3 তারপরে কি CH2, এবার কি CH2 আর একটা হলো কি ব্রোমিন। এটা হয় 90% আর এটা হয় হলো 10%। কিন্তু কোনো কারণে যদি এই জায়গাতে জৈব পারঅক্সাইড থাকে বা হাইড্রোজেন পারঅক্সাইড থাকে,
তাহলে এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এটা কতটুকু হবে? এটা এবার হবে 10%, আর এইটা হবে কত পার্সেন্ট? এটা হবে 90%। যেহেতু জৈব পারঅক্সাইড দেওয়া আছে, সুতরাং এইটার ক্ষেত্রে আমাদের মেইন উৎপাদ হবে কত? 1 ব্রোমো প্রোপেন, এটা হবে। এবং এই প্রক্রিয়াটার ক্ষেত্রে ফ্রি রেডিকেল কৌশলটাকে ব্যবহার করা হয়। সুতরাং এই জায়গায় আমাদের অ্যান্সার আসবে হলো খ নাম্বারটা। ক্রিসল রেড ক্ষারীয় দ্রবণে কি বর্ণ? যেগুলোর সাথে রেড কথাটা উল্লেখ থাকবে, যেগুলো নির্দেশকের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট মজা করে বলি যে রেড হলো লাল। ক্রিসল রেড, ফেনল রেড, এগুলোর ক্ষেত্রে প্রথমে থাকবে কি? অম্ল। অম্লের কালারটা কেমন হবে? হলুদ। আর ক্ষার, ক্ষারের কালারটা কেমন হবে? লাল। প্রশ্নে কি চেয়েছে আমরা একটু দেখব যে ক্রিসল রেড ক্ষারীয় দ্রবণে কি বর্ণ, তাহলে কেমন হবে? এটা হবে হলো লাল। এবার পরের প্রশ্নটা দেখি, 18 নম্বর। কোনটির সাথে ইথানলীয় মানে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় শুধুমাত্র একটি অ্যালকেন উৎপন্ন হবে? তো এগুলোর ক্ষেত্রে আমাদের অ্যালকিনের সাথে যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, তাহলে আমাদের এখানে দুইটা বিষয় হয়। একটা হলো কি, সাইজেব নীতি অনুসরণ করা হয়। সাইজেব নীতি তারাই অনুসরণ করবে যে সকল অ্যালকাইল হ্যালাইডের যেই কার্বনের সাথে হ্যালোজেনটা যুক্ত আছে, তার দুই পাশে যে কার্বন আছে, এই কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা যদি ভিন্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে সাইজেব নীতি অনুসরণ হবে এবং সেই ক্ষেত্রে উৎপাদ তৈরি হবে দুইটা। কিন্তু এই জায়গাতে এই কার্বনের সাথে, এটাকে আমরা বলবো আলফা কার্বন, এই আলফা কার্বনের সাথে শুধুমাত্র কি আছে? এই একটা এই পাশে হাইড্রোজেন আছে এবং দুই পাশে যে বিটা কার্বন আছে, এই দুই বিটা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা সমান। সুতরাং এই ক্ষেত্রে সাইজেব নীতি অনুসরণ হবে না এবং এই ক্ষেত্রে শুধুমাত্র একটা উৎপাদই তৈরি হবে। তাহলে কি, এখানে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় অবস্থায় দিই, তাহলে এই জায়গাতে অপসারণ বিক্রিয়া হয়। আমাদের সুবিধার্থে আমরা এইখানে এইভাবে লিখে নিলাম। তাহলে কি করবে? এই দুইটা অপসারিত হবে, অপসারিত হয়ে পাই বন্ধন তৈরি হবে। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে সাইজেব নীতি অনুসরিত হবে না এবং এটা দুইটা উৎপাদ তৈরি হবে না, শুধুমাত্র কি একটা উৎপাদ তৈরি হবে। তাহলে উৎপাদ তৈরি হবে হলো সিএইচ, তারপরে 3, তারপরে কি সিএইচ বন্ড, তাহলে আমাদের তৈরি হবে কি? প্রোপিন তৈরি হবে। এইটার ক্ষেত্রে শুধুমাত্র প্রোপিন তৈরি হবে। কোথা থেকে তৈরি হলো? 2 ব্রোমো প্রোপেন থেকে তৈরি হলো প্রোপিন। এর ক্ষেত্রে আরো দুটো প্রোডাক্ট তৈরি হয়, বাই প্রোডাক্ট তৈরি হয় হলো পটাশিয়াম ব্রোমাইড, আর তৈরি হয় হলো পানি তৈরি হয়। সুতরাং অ্যান্সার আমাদের আসছে কোনটা? গ নম্বর। N1 বিক্রিয়া অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? এটা 2 ধাপে সংঘটিত হবে অবশ্যই, এবং এইটার ক্ষেত্রে সক্রিয়তা রকম 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি, তারপর কি 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপরে হলো 0 ডিগ্রি, এরকম হবে। সুতরাং আমাদের অ্যান্সার আসবে হলো কি এই 1 আর 2, এবং যেটা আছে সেটা হলো ক নম্বরে। আচ্ছা, নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া? সামঞ্জস্য বিক্রিয়া হতে হলে আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের দিকে একটু লক্ষ্য রাখতে হবে, এবং দুইটা বিক্রিয়কে একই ধরনের কি পরমাণু থাকবে, এবং এদের কি হবে? এদের জারণ ও বিজারণ সংঘটিত হবে এবং উৎপাদেও একটা আমরা সেই ক্ষেত্রে পরমাণু পাবো। সুতরাং অ্যান্সার হবে হলো কি ক নাম্বার। 21 নম্বরে বলা হয়েছে অ্যালিফিনিক দ্বিবন্ধন বিদ্যমান কোনটিতে? আমাদের যেটি আছে হলো তেল, তেল আছে, আর একটা হচ্ছে চর্বি। এখন তেলটা হলো অসম্পৃক্ত, 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 এটা হলো যৌগ। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো কি চর্বি। চর্বিটা হলো কি? সেটা হলো কি সম্পৃক্ত, সম্পৃক্ত। সুতরাং এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি তেল, কারণ প্রশ্নে বলা হচ্ছে অ্যালিফিনিক দ্বিবন্ধন কার মধ্যে আছে। দ্বিবন্ধন হওয়ার জন্য সেটা অবশ্যই হবে কি তেল, কারণ অসম্পৃক্ত যৌগের মধ্যে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন থাকে। নিচের বিক্রিয়াদ্বয় দ্বারা 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের যেটা আছে এটা হলো ইথানয়েল ক্লোরাইড আছে। এই ইথানয়েল ক্লোরাইড, এই ইথানয়েল ক্লোরাইডের সাথে এই জায়গায় এ দেওয়া আছে,
কি বিক্রিয়া করে অ্যালডিহাইড তৈরি হয়? এটা হলো রোজেনমন্ড বিক্রিয়া। আমরা জানি যে এই ইথানয়েল ক্লোরাইডকে যদি আমরা এই প্যালেডিয়াম বেরিয়াম সালফেট এর উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা যদি আমরা বিজারণ করি, তাহলে আমাদের যেটা তৈরি হয় সেটা হলো কি, যত কার্বন আছে তত কার্বন বিশিষ্ট তৈরি হবে কি অ্যালডিহাইড তৈরি হবে, আর তৈরি হবে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। সুতরাং এখানে অ্যান্সার হবে হলো খ নাম্বার। নিচের কোনটি উৎপাদ বি এর সংকেত? এই ক্ষেত্রে আবার ইথানয়েল ক্লোরাইডের সাথে অ্যালকোহল এর বিক্রিয়া করানো হয়েছে। এই ইথানয়েল ক্লোরাইডটা হলো কি কার্বক্সিলিক অ্যাসিডের একটা কি জাতক। এই কার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বক্সিলিক অ্যাসিডের জাতক অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে অ্যাস্টার উৎপন্ন করে, অর্থাৎ এই বিক্রিয়াগুলোকে আমরা বলতে পারি অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। এই বিক্রিয়াতে কি হবে, এখানকার ক্লোরিন আর এখানকার হাইড্রোজেন মিলে তৈরি করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর যে যৌগটা তৈরি হবে সেটা হলো কি এস্টার। সুতরাং যতগুলো অপশন আছে সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেই ক্ষেত্রে CH3CO, তারপরে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি C2H5, যেটা তৈরি হবে সেটা হলো এস্টার। অ্যান্সার হলো কি গ নম্বরে। নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত হবে? আমরা জানি n = কত, W ডিভাইডেড বাই কত m। ডাব্লুর পরিমাণ এটার ক্ষেত্রে আমাদের ডাব্লুর পরিমাণটা এখানে লিটারে দেওয়া আছে। আমরা যদি লিটারটাকে যদি কেজি এবং গ্রামে কনভার্ট করি, তার মানে কত হবে 1000। আর m হলো কত, পানির ক্ষেত্রে আণবিক ভর কত 18। যদি আমি এটা দিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার হবে 55.55 এইটা। সুতরাং অ্যান্সার হবে হলো গ নাম্বার। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইথানয়েট এস্টার শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রা অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারিত করলে কি উৎপন্ন হবে? আমরা এই জায়গায় জানি যে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, এই অ্যালকোহলকে যদি আমি জারিত করি তাহলে আমাদের তৈরি হবে কি অ্যালডিহাইড। তাকে যদি জারিত করি তাহলে আমাদের তৈরি হবে কি কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তৈরি হবে কি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এইভাবে আমাদের তৈরি হয়। এটাকে কি করলে জারণ করলে, এটাকে যদি আমি জারণ করি তাহলে অ্যালকোহল থেকে তৈরি হচ্ছে অ্যালডিহাইড, আর পরবর্তী তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু 2 ডিগ্রির ক্ষেত্রে আমাদের এখানে অ্যালডিহাইডের জায়গায় তৈরি হবে কি কিটোন, তারপরে তৈরি হবে আবার কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু এই বিক্রিয়া যদি আমি বিজারণ করি, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমি বিজারণ করি তাহলে আমাদের তৈরি হবে কি অ্যালডিহাইড। আবার এই অ্যালডিহাইডকে যদি বিজারণ করি তাহলে আমাদের তৈরি হবে কি, এটা হলো কি তৈরি হবে হলো অ্যালকোহল। এখন এই ইথানয়েড এটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের একটা জাতক। তাকে যদি আমরা তীব্রভাবে বিজারিত করি তাহলে এই জায়গায় আমাদের যেটা তৈরি হবে সেটাও তৈরি হবে হলো কি ইথানল। এইটার ক্ষেত্রে তৈরি হবে ইথানল। যেহেতু ইথানয়েড আছে 2 কার্বন বিশিষ্ট আমাদের তৈরি হবে অ্যালকোহল। ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।